বিশ্বকাপের মঞ্চে চলছে একের পর এক রেকর্ড ভাঙা গড়ার খেলা। রোমাঞ্চকর হয়ে উঠেছে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের লড়াই। প্রত্যাশিতভাবেই বড় দলগুলো নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। দুর্দান্ত পারফরমেন্সে নকআউটের টিকিট কেটে চমক দেখাচ্ছে ছোট দলগুলো। এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে 8টি দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আরটিভির প্রতিদিনের আয়োজন কিক অফ। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুন মিম। দর্শক, বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে নাটকীয় জয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে ইকুয়েডর। গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-0 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। শেষ ম্যাচে তিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে এফ গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু এখন নেদারল্যান্ডস। আর সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে নকআউটের প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেল এশিয়ার দেশ জাপান। শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল অন্য দল তুরস্ক। প্যারাগুয়ের সাথে গোল শূন্য ড্র নিয়ে নকআউটের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। এদিকে আজ রাত 1টায় শক্তিশালী নরওয়ের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর আগামীকাল ভোর 6টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে এবং স্পেন। নকআউটে কে কার প্রতিপক্ষ, কি হবে হট ফেভারিট দেশগুলোর রণকৌশল, শক্তি দুর্বলতাই বাকি, কার মাথায় উঠতে পারে বিশ্বকাপের মুকুট, এছাড়া মাঠ ও গ্যালারির উন্মাদনা, ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্য আর দলগুলোর চুলচেরা পারফরমেন্স নিয়ে বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব দাদা, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। অনেকদিন পর পেয়েছি আপনাকে। আর যখনই হয় আপনি খুব সুন্দর জাপানের জার্সি পরে আছেন, সেটা দেখতে পাচ্ছি। তো ম্যাচটি কিরকম উপভোগ করেছেন সেটাতে যাব, বা তার আগে জার্মানি এবং ইকুয়েডরের প্রসঙ্গে আসতে চাই। আসলে জার্মান এবং ইকুয়েডরের ম্যাচটা যদি দেখেন, সবাই বলে যে জার্মান ফেভারিট। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি লাস্ট নাইটে একটা খেলা শুরু হওয়ার আগে একটা প্রেডিকশন করেছিলাম যে এই ম্যাচটা জার্মান হারবে। কারণ ডিউ টু কিছু রিজন আছে যে জার্মান এই দলে যদি দেখেন, নাম্বার 9 যাকে বলি আমরা, যে মিরোস্লাভ ক্লোজা একটা সময়, এই ক্লোজার মতো একটা স্ট্রাইকার নেই। সেকেন্ড থিং হলো ওদের অ্যাটাকিং এবং মিডফিল্ড অসাধারণ নিঃসন্দেহে, কিন্তু ডিফেন্স লাইনটা অনেকেই নড়বড় এবং দুজন আরও ভালো খেলোয়াড় রুডিগারের পাশে যারা ইনজুরিতে ভুগছেন। এবং এই ম্যাচটা শুরু হওয়ার আগে কিন্তু জার্মানরা কনফার্ম করে ফেলেছিল গ্রুপ পর্যায়ে। তো কিছু খেলোয়াড়কে দেখার সুযোগ ছিল। সো এই জন্যই আমার প্রেডিকশান ছিল ম্যাচটা জার্মান হারতে যাচ্ছে। আমি এবং নাবিল কায়সার আমরা দুজনে একটা জায়গায় ফাহিম রহমানকে বলছিলাম, ফাহিম রহমান জাস্ট এটাই বললো যে আমি বিশ্বাস করি না। তো আমি বলেছি এটাই সত্যি, আর সেটাই হলো। আমরা খেলা দেখলাম। আর যদি গোলটার কথা বলি, দুটো গোল করেছে ওরা, ইকুয়েডর। আর ইকুয়েডর দলটা সাউথ আমেরিকান গ্রুপ থেকে, আপনার আর্জেন্টিনার গ্রুপ থেকে কিন্তু সেকেন্ড টিম হিসাবে কিন্তু এসেছে যদি দেখেন, এবং পারফরমেন্স ছিল অনেক ভালো। এবং এই দলটাকে নিয়ে হয়তো সাউথ আমেরিকানরা ভালোই স্বপ্ন দেখে যে না, ওরা কিছু করে দেখাতে পারবে। সেটাই করেছে। এই গ্রুপ পর্যায়ে লাস্ট ম্যাচে এসে জার্মানির মতো দলকে হারিয়েছে। জার্মান দলের সবচেয়ে যে আস্থার প্রতীক নয়ারের কথা বলবো। সো সেকেন্ড গোলটা অ্যাবসোলিউটলি আমার কাছে মনে হয়েছে নয়ারের ভুলে হয়েছে। নয়ার জাস্ট ওয়েট করছিল, বলটা টোকা দিয়ে প্লাটা গোল করেছে। সো আমার মনে হয় যে নয়ারের কাছে এটা আমরা এক্সপেকটেশন করি না। সো দিন শেষে ম্যাচটা যদি বলেন যে অঘটন, আমি বলবো অঘটন না। বেটার ফুটবল খেলেছে জার্মানের সাথে তারা, এবং চোখে চোখ রেখে খেলেছে, এবং তার ফল তারা পেয়েছে ইকুয়েডর। একদম, মানে ওই মোমেন্টটাতে মনে হয় ইকুয়েডর তার বেস্টটা দিয়েছে। এবং কিছু কিছু মোমেন্টস এরকম থাকে ওয়ার্ল্ড কাপে ভাইয়া, যেটা আসলে আজীবন আমরা সেলিব্রেট করতে চাই, যেমনটা ইকুয়েডর গতকালকে করেছে, এবং যার কারণে তাদের দেশের প্রেসিডেন্ট কিন্তু জাতীয় ছুটি ঘোষণা করেছে। এটা অনেক বড় উপলক্ষ। জার্মানকে হারানো এটা ওদের জন্য অনেক বিশাল প্রাপ্তি। তো সেদিক থেকে আমি বলবো যে জার্মানির মতো তারকা বহুল একটি দেশের, এবং তারা যে প্রথমে ক্রোয়েশিয়াকে 7-1 গোলে হারালো, তো সেই পারফরম্যান্সের পর তাদের এমন একটা পারফরম্যান্স আপনি বলছিলেন কিছু আইভরি কোস্টের সাথে যদি জার্মানের খেলাটা দেখেন, ওই ম্যাচটা কিন্তু জার্মান হারতে হারতে ম্যাচটা জিতেছে একদম এক্সট্রা টাইমে গিয়ে। সো ওই ম্যাচের পরে ক্যালকুলেশন বোঝা যাচ্ছিল জার্মানের কতটুক যাবে বা জার্মানের অবস্থান। তো আমি তো প্রথমে বললাম যে আপনার ডিফেন্স লাইনে ফাউন্ডেশনটা কিন্তু জার্মানের নড়বড়ে। তো প্রত্যেকটা দল কিন্তু দেখুন অ্যাটাকিং যখন হাই প্রেসিং করছে, তখন জার্মান টিমের ডিফেন্স লাইন অগোছলা হচ্ছে। যেখান থেকে গোল দুটো করেছে, আপনি যদি দেখেন মার্কিং, অবশ্যই মার্কিং একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সেকেন্ড গোলটা তো অবশ্যই আপনার কর্নার থেকে হেডের বল, ইজি বলটা ওয়ান স্টেপ গেলেই কিন্তু আপনার নয়ার নিতে পারতো, যেটা নয়ার কখনো দেখিনি। সে নয়ার ওয়েট করছে, হাতের সামনে থেকে জাস্ট টাচ করে গোল করে দিয়েছে প্লাটা। সো আমার মনে হয় যে এখানে মিস্টেক একটা পার্ট। আর বিশেষ করে ইকুয়েডরের সাথে যদি আপনার এসব ম্যাচে ভুল করেন ডিফেন্স লাইনে, তাহলে আপনার
নকআউট স্টেজে গিয়ে কী অবস্থা হবে জার্মানির। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার আছেই। কারণ আমরা যেরকম পারফরমেন্স কালকে দেখেছি এবং তাদের এই ছন্দ পতনের কারণটাও আপনি বলছিলেন। জি। হয় কি যে প্রত্যেকটা টিমের যে একটা আম, মানে দুর্বলতা থাকে ওটা কাটানো কিন্তু অনেক বড় একটা বলবো স্টেপ হতে পারে। তো হয়তো জার্মানির পরের ম্যাচে দেখা যাক তারা কি করে। এরপরে আপনি যেহেতু আমরা জাপানের প্রসঙ্গে আসবো, বাট আগে জার্মানি এবং ইকুয়েডরেরটায় আসতে চাই যে এই প্রসঙ্গটাই আমি ধরে রাখবো, কারণ জার্মানিকে নিয়ে আমি এতটুকু শুধু বলতে চাই যে তাদের পারফরমেন্সটা মানে যারা ভক্ত রয়েছেন তারা এতটা ভেবেছেন যে হয়তো ভালো করবে। প্রেডিকশন কিছুটা যদিও আমি একটু যখন সার্চ করছিলাম দেখাচ্ছিল যে ইকুয়েডর একটু বেশি, তখন মনে হচ্ছিল আপনি তো আপনার মতো এত অ্যানালাইসিস ভালো পারবো না, বা তারপরেও আই ওয়াজ এক্সপেক্টিং যে জার্মানি হয়তো বা না আসলে লাইন আপ ড্রয়ের একটা ব্যাপার ছিল। না লাইন আপ যদি চিন্তা করেন, আমরা যখন ইকুয়েডর ইয়ের সাথে লাস্ট ম্যাচটা আইভরি কোস্টের সাথে জার্মানি দেখেছি, প্রায় সেকেন্ড হাফের অনেকটা সময় কিন্তু এক গোলে পিছিয়ে ছিল এবং ইকুয়েডরও কিন্তু সমানভাবেই খেলছিল, জার্মানকে কোনো সুযোগ দিচ্ছিল না। হয়তো আনফর্চুনেটলি লাস্ট মিনিটে গিয়ে একদম ইনজুরি টাইমে প্রায় 94 মিনিটে গিয়ে গোল কনসিড করেছে ইকুয়েডর, ওরা হেরে গেছে। কিন্তু ম্যাচটা যদি দেখেন ওই ম্যাচটাও কিন্তু ইকুয়েডর বিশেষ করে আইভরি কোস্ট জিততে পারতো জার্মানের সাথে। জার্মানের আপনার ওই যে বললাম না আপনার ওদের অ্যাটাকিং জায়গাগুলোতে প্লেয়ার আছে, অনেক ভালো প্লেয়ার আছে, বেশ কিছু জামাল মুসিয়ালার মতো প্লেয়ার আছে। সো এখানে বেশ কিছু প্লেয়ার আছে, কিন্তু মিরোস্লাভ ক্লোজার মতো একটা স্ট্রাইকার নাই, নাম্বার নাই, যে প্রতি ম্যাচেই গোল করে বের করবে। সো আমার মনে হয় যে লাস্ট ম্যাচটা যদি দেখেন সেমই হয়েছে। তো জার্মান টিমকে আমার মনে হয় না যে এই জার্মান টিম অনেক দূর যাবে। একদম তাই। এবার আমি আরেকটা ম্যাচে চলে আসতে চাই, সেটা হচ্ছে নেদারল্যান্ডস এবং তিউনিশিয়ার দারুণ একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। তো ডাচদেরকে নিয়ে একটা কথা চলছিল, তাদের প্রথম পারফরমেন্স যদিও খুব একটা ওরকম নজরে আসেনি একদম। না না, আপনি জাপানের সাথে অসাধারণ ম্যাচ ছিল ওই ম্যাচটা। বিশ্বকাপের শুরুতেই যদি দেখেন জাপান এবং নেদারল্যান্ডস হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল, মানে অ্যাটাকিংয়ের পশ্চাৎ দুজনেই খেলছিল এবং কখনো নেদারল্যান্ডস করছে, কখনো জাপান করছে, দুটো দলের খেলা অসাধারণ ছিল। এবং আপনি যদি বলেন নেদারল্যান্ডস টিমটা টোটালি কমপ্লিট একটা টিম এবং সুইডেনকে হারিয়ে দিয়েছে, আমরা দেখেছি একদম আউটপ্লেটেড করে দিয়েছে। জাপান খুব ভালো খেলেছে, মানে আমরা প্রথম ম্যাচটাতেই ভেবেছিলাম যে নেদারল্যান্ডস জিতে যাচ্ছে, কিন্তু সেটা ড্র হলো। তো সেই দিক থেকে আমি বলবো জাপানের এখানে দুর্দান্ত পারফরম্যান্স। অবশ্যই জাপানের পারফরম্যান্স, আপনি জাপান কিন্তু আমাদের এশিয়ার ব্রাজিল, আপনি যদি বলেন জাপানের পারফরম্যান্স অবভিয়াসলি, কারণ জাপান কিন্তু আপনার এশিয়ার প্রত্যেকটা ম্যাচ দেখেন, ম্যাচ বাই ম্যাচ অনেক ইমপ্রুভ করছে, ভালো ফুটবল খেলছে এবং ফুটবলটা চমৎকার। দুইটা উইং দিয়ে অ্যাটাকিং যে জাপানের এবং মিডফিল্ডগুলা এবং হাই প্রেসিং ফুটবল, কখনো ধরেন জাপানকে কখনো দেখিনি লং বল খেলতে, সেটাও কিন্তু আপনার নেদারল্যান্ডসের সাথে করেছে। সো আমার মনে হয় যে এই জাপান টিমকে নিয়ে স্বপ্ন দেখতে পারে এশিয়ানরা। কোচকে নিয়ে কি আলাদা করে কিছু বলবেন? কারণ তিনি খুবই ক্যালকুলেটিভ, তাকে সারাক্ষণ দেখা যায় যে তিনি ক্যালকুলেট করছেন। দেখুন আসলে টিম নিয়ে কোচ অনেক বড় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কারণ এই টিমটার সাথে অনেক দিন ধরে ইনভলভ এবং জাপানিরা সবসময় কিন্তু গবেষণা করতে পছন্দ করে। আপনি দেখুন যে জাপান কিন্তু বিশ্বকাপে এসেছে 2002 যখন বিশ্বকাপ খেলে প্রথম, ওদের একটা টার্গেট ছিল 96-এর কথা বলে, আমি আন্ডার-16 খেলতে গিয়েছি জাপানে, তখন থেকে ওদের পরিকল্পনা ওরা বিশ্বকাপে যাবে। ওরা কিন্তু সব কিছু গবেষণা করতে 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 আজকে এই পর্যায়ে। এবং এই জাপান আমার কাছে মনে হয় যে আমরা এখন সবাই ভাবি বাংলাদেশের যারা ফ্যানরা আছি যে আমরা চ্যাম্পিয়ন হবে কারা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে ভাবি। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা জাপানকেও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারি, বিশ্ব চ্যাম্পিয়ন। একদম তাই। এবং এশিয়ান কান্ট্রি হিসেবে বলছিলেন, এশিয়ার কান্ট্রিগুলো কিন্তু ভালো করছিল। তো সেদিক থেকে প্রথমেও কিন্তু আমরা সাউথ কোরিয়ার ভালো পারফরম্যান্স দেখেছি, যদিও তারা এখন আউট হয়ে গেছে। আউট হয়নি, এখন স্টিল হোপ সাউথ আফ্রিকার থার্ড টিম হিসাবে স্টিল হোপ আমাদের সাউথ কোরিয়ার, কারণ এখন 8টা যে দল যাবে তার মধ্যে এখনো কিন্তু হোপ আছে, একটা হোপ আছে, এখন হোপ আছে। বাহ, তার মানে এশিয়ান কান্ট্রিদের কিন্তু পাওয়ার আছে বলতে হয়। তো অন্যদিকে আমি একটু এফ গ্রুপের একটা ম্যাচে চলে যাব, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডসের পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছিল, তিউনিশিয়াকে হারিয়েছে। তো সেদিক থেকে কি মনে হয়? দেখুন এই ম্যাচটার আগেও সেম আমি বলেছিলাম নেদারল্যান্ড জিততে যাচ্ছে 3 গোলে, হয়তো 3-1 জিতেছে। সো গত রাতের কথাই বলি। সো নেদারল্যান্ডস টিমটা আমি বলেছি কমপ্লিট একটা টিম, লাস্ট ওয়ার্ল্ড কাপের অনেক খেলোয়াড় আছে নেদারল্যান্ডসের, আপনি গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং প্রত্যেকটা জায়গায় কমপ্লিট ফুটবলার এবং তাদের সাইড বেঞ্চটাও অনেক হেলদি। সো আমার মনে হয় যে এই দলটাকে হারাতে হলে অনেক ব্যাক পেতে হবে এবং আমার মনে হয় যে এই নেদারল্যান্ডস, আমি প্রত্যাশা করব যেই ফুটবল খেলছে তারা অবভিয়াসলি এখন সেকেন্ড রাউন্ড তো পার হবেই,
কোয়ার্টার ফাইনালেও যাবে ওরা, এবং কোয়ার্টার ফাইনাল কার সাথে গেলে তার উপর কম্পেয়ার করা যাবে। নেদারল্যান্ডস অসাধারণ একটা দল। কমপ্লিট টিমের কথা যেহেতু বললেন বিপ্লব ভাই, আমি ছোট্ট করে একটু জানতে চাইবো, যেহেতু শুরুর দিকে কিন্তু যখন প্রেডিকশন চলছিল সবাই বলছিল যে স্পেন খুবই ব্যালেন্স একটা টিম, সেদিক থেকে এখন আমরা দেখছি নেদারল্যান্ডসেরও ব্যালেন্সড মনে হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে কি যে সব থেকে ব্যালেন্স টিম এবারের ওয়ার্ল্ড কাপে কারা? এখন পর্যন্ত যদি পারফরমেন্স দেখি আমরা, হ্যাঁ অবভিয়াসলি আপনার ফ্রান্স টিমটা অনেক ব্যালেন্স টিম। ফ্রান্স অবভিয়াসলি অ্যাটাকিং, এবং এই দলটা ধরেন আপনার ডেপথ অনেক, আপনি অ্যাটাকিং থেকে শুরু করে আপনার প্রত্যেকটা পজিশনে এবং সাইড ব্যান্স অসাধারণ প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপেও ধরেন আপনার আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো সব প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। বাহ, এরপর সেকেন্ড কোনো ফেভারিট আছে? অবভিয়াসলি আমি ব্রাজিলকে ফেভার করবো, আমি ব্রাজিল সাপোর্টার পার্সোনালি। সো এখানে আরও আছে বেশ কয়েকটা দল। আপনার স্পেনের কথা বলি, অবভিয়াসলি স্পেন হয়তো একটা ম্যাচ ড্র করেছে, কিন্তু স্পেনেরও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। দেখেন স্পেন টিমটা কিন্তু আপনার এই বিশ্বকাপে যে কয়েকটা দল আছে ওয়ান অফ দেম। তো আমার মনে হয় যে স্পেনও অনেক ভালো দল। বাহ, আচ্ছা তাহলে নেদারল্যান্ডসকে যেহেতু ব্যালেন্সড বললেন, সি গ্রুপের কিন্তু রানার্স আপ মরক্কোর সাথে এরা আগামী মঙ্গলবার মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রে মরক্কোর যেহেতু 7 নাম্বার টিম র্যাঙ্কিং এ রয়েছে, মরক্কোর ফ্যানও কিন্তু এখন অনেক বেড়েছে, বিকজ এই টিমটাও বেশ ভালো করছে। গত বিশ্বকাপ থেকে আমরা দেখছি তাদের দুর্দান্ত পারফরমেন্স। তো সেই দিক থেকে মরক্কোকে আপনি কি, মরক্কোর কি প্লেয়ার যদি বলেন, আপনার আশফাক হাকিমি, ডিয়াস এবং সাইবেরি, এই তিনজন আমার কি প্লেয়ার মনে হয়। বুয়াদ্দির কথা বলো, 4 জন, সরি, অসাধারণ ফুটবল খেলছে। এবং এই দলটা হ্যাঁ সেকেন্ড পেজে গিয়ে দেখুন আপনার নেদারল্যান্ডসের সাথে পড়েছে, একটা কমপ্লিট টিমের সাথে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা খুব টাফ হয়ে যাবে, কারণ আমি যদি ফার্স্ট ম্যাচ যে আমরা মরক্কোকে দেখেছি ব্রাজিলের সাথে, পরের ম্যাচগুলো আমার কাছে সেরকম চোখে পড়েনি। আপনি ইভেন দেখেন, আপনি হাইতির মতো দলের কাছে 2 গোলে পিছিয়ে পড়ে 4 গোল করেছে, তো তখন কোনো অপশন ছিল না তাদের, ফুল অ্যাটাকে খেলেছে। কি বলবেন, তারা তো গ্রুপ পর্বের একটি ব্রাজিলের সাথে ম্যাচে ড্র করেছে। আমি সেটাই বললাম, ওই ম্যাচে যদি মরক্কো 2-3 গোলও জিততো অবাক হওয়ার কিছু ছিল না, এত ভালো খেলেছে মরক্কো। সো আমার মনে হয় যে ওই ম্যাচের যে পারফরমেন্স, সেটা কিন্তু ডে বাই ডে আমি দেখছি আস্তে আস্তে নিচের দিকে, গ্রাফটা নিচের দিকে চলে গেছে। তো আমার মনে হয় যে মরক্কো যে সেকেন্ড পেজের প্রথম ম্যাচটাই কিন্তু ইম্পর্টেন্ট, আপনার যেখানে নকআউট স্টেজ। তো এই ম্যাচটা আপনার আমার মনে হয় না নেদারল্যান্ডসের সাথে তারা পেরে উঠবে। আচ্ছা, আমরা নেদারল্যান্ডসকে আমি এগিয়ে রাখবো, সব দিক দিয়ে এগিয়ে রাখবো। ঠিক আছে, তো আমরা আরেকটা ম্যাচে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আইভরি কোস্টের কথাও আমরা অফ ক্যামেরাতে কথা বলছিলাম, এবং কুরাসাওয়ের মতো। কুরাসাওয়ের টিমটাকে ছোট করে দেখবার কিছু নেই, কিন্তু অন্যদিকে আইভরি কোস্টও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, 2-0 গোলে কিন্তু তারা জিতেছে। তো সেক্ষেত্রে আইভরি কোস্টকে নিয়ে আলাদা করে কি বলা? দেখুন আইভরি কোস্ট যদি আপনি জার্মানির সাথে ম্যাচটা দেখেন, অসাধারণ ম্যাচ খেলেছে, হয়তো হেরেছে, কিন্তু এই আইভরি কোস্ট কিন্তু আপনার নেক্সট ম্যাচটা কিন্তু এই যে আজকে যেটা খেলে জিতলো 2 গোলে, তো এই ম্যাচটা কুরাসার সাথে ধরেন 2-0 গোলে জিতেছে, এবং 2টো গোল হওয়ার পরও কিন্তু ম্যাচটা কিন্তু খুবই সুন্দর ফুটবল হয়েছে। কুরাসাকে আমরা অনেকে বলি যে ছোট টিম কি ফুটবল খেলবে, কিন্তু দেখেন এই ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে। তো এই ম্যাচটা ওরা ভালো খেলেছে, 2টো গোল কনসিড করেছে। আমার কাছে মনে হয়েছে টোটালি এখানে ডিফেন্সের ব্যর্থতার জন্যই। ডিফেন্স যদি মিস্টেকগুলো না করতো, তাহলে আমার মনে হয় না কুরাসার বিরুদ্ধে ওরা গোল করতে পারতো। তো কুরাসা কিন্তু একদম লো ব্লকটা করেছে ঠিক, কিন্তু মিস্টেকগুলো যদি না করতো, 2টো গোল হয়েছে মিস্টেক থেকে, ডিফেন্ডারদের মার্কিংগুলো পুয়ার ছিল। সো আমার মনে হয় এর বাইরেও কিন্তু কুরাসা অনেকগুলো ট্রাই করেছে। আপনার আইভরি কোস্টের গোলরক্ষক সেভ করেছে, এবং খেলাটা আসলে আমার কাছে মনে হয় যে ওরা হয়তো এই প্রথম বিশ্বকাপ খেলতে সবার মন জয় করেছে, আমি মনে করি। একদম তাই, এবং এটাই বোধহয় বিশ্বকাপের সবথেকে বড়। এবং তাদের গোলরক্ষক একটা ম্যাচে তো রেকর্ডই করেছে, ধরেন 15টা সেভ করেছে এরও। এবং কুরাসাও থেকে শুরু করে আইভরি কোস্ট বা এই যে কেপ ভার্দে, এই ছোট ছোট টিমগুলো মানে সবার মন জয় করে ফেলেছে। সবাই তো বড় টিমগুলো সাপোর্ট করছে, কিন্তু ছোট টিমগুলো কিন্তু সবার নজর কাটছে, এটা নিঃসন্দেহে। এবং আইভরি কোস্টের কথা বলে, তাদের কিন্তু সামনে সম্ভাব্য কিন্তু টিম থাকবার কথা, হতে পারে ফ্রান্স আর নরওয়ে। তো সেদিক থেকে কি মনে হয়? দেখেন ওরা সেকেন্ড পেজে চলে গেছে, এটা কিন্তু ওদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় সেকেন্ড পেজে দেখুন, আপনি যখন নকআউট স্টেজে যাবেন, যত বড় দলই হোক, ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপে যোগ্যতা দিয়ে এসেছে, যে কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু অলৌকিক কিছু নয়। বিশ্বকাপ মানে এমন একটা প্ল্যাটফর্ম, অন দ্য ডে যে বেস্ট ফুটবল খেলবে, যে সুযোগগুলো পাবে, কাজে লাগাতে পারবে, তারাই জিতবে। ছোট দল বড় দল বলে কথা নাই, যারাই ওয়ার্ল্ড কাপে এসেছে 48টা দেশ, তারা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে এই প্ল্যাটফর্মে এসেছে। তবে আপনি নিজে ব্রাজিলের ভক্ত হয়ে, ব্রাজিলকে আপনি একবারও বললেন না যে ব্যালেন্স টিম? না, আমি কখনোই বলবো না, কারণ ব্রাজিলের আমরা যে জেনারেশন দেখেছি, দেখে বড় হয়েছি,
সেই জেনারেশনে কেউই নেই। কার্লো আনচেলত্তির হাতে যদি আপনার রোনালদিনো, কাকা, রোমারিও, রোনালদো নাজারিও, তো রবার্তো কার্লোস, কাফু এরা থাকতো, তাহলে আমরা বলে দিতাম, লিখে দিতাম যে এই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, এই ব্রাজিল তার নান্দনিক ফুটবলটা খেলবে। সো এখনের যে ব্রাজিল আপনি বলেন, ফার্স্ট ম্যাচ দেখার পর অনেকে হতাশ ছিল, সেকেন্ড ম্যাচটা কিছু বেটার করেছে, লাস্ট ম্যাচটা কিন্তু আরও বেটার করেছে। সো এই ব্রাজিলের সাথে কিন্তু এখন অনেকেই খেলতে চাইবে না, অনেকে ফেস করতে চাইবে না, কারণ ডে বাই ডে ওরা যে ফুটবল খেলে আসছে আর কার্লো আনচেলত্তির যে প্ল্যান, সে ওয়াইজ কিন্তু প্রত্যেকটা পজিশনে কিন্তু ডে বাই ডে প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলছে। তো আমার মনে হয় যে এই ব্রাজিল বিশেষ করে নকআউট স্টেজে জাপানের সাথে পড়বে। হ্যাঁ, জাপান অবভিয়াসলি ভালো টিম, আমাদের এশিয়া ফুটবল বেস্ট ফুটবল খেলছে, আর জাপানের সাথেও কিন্তু আনচেলত্তি সেই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আবার নেইমার এসেছে, ব্যাক করেছে, নেইমারকে কখন কাজে লাগায় সেটাও তার উপর ডিপেন্ড করে। সেদিক থেকে কি আমরা ধরে নিব আপনি ব্রাজিলকে এখানে কিছুটা আনপ্রেডিক্টেবল টিম হিসেবে রাখছেন, যে কিছুটা তাদেরকে পড়া যাচ্ছে না, বা সেকেন্ড মুভ তাদের কি হবে এটা জানা যাচ্ছে না, এবং নো, আমার কাছে ফেভারিট মনে হচ্ছে ব্রাজিল, কারণ ব্রাজিলের পারফরমেন্স গ্রাফটা যদি দেখেন, একটা চ্যাম্পিয়ন টিম, একটা মানে বেটার টিম সবসময়, হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি আমরা দেখি, সৌদি আরবের সাথে হেরে শুরু করেছিল আর্জেন্টিনা, গ্রাফটা টোটালি একদম ডিজাস্টার ম্যাচ ছিল। তো পরের ম্যাচটাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এর পরের ম্যাচটাই ঘুরে দাঁড়িয়েছে। সেম থিং ব্রাজিলের কথা বলি, ফার্স্ট ম্যাচটা কিন্তু সবাইকে হতাশ করেছে, সেকেন্ড ম্যাচটা একটু আশা জাগিয়েছে, এর পরের ম্যাচটা থেকে শুরু হয়েছে যে না, ব্রাজিল তো একটা শেপে চলে এসেছে, এখন কিন্তু কনফিডেন্স পাওয়া যায়। সো আমার মনে হয় যে এই ব্রাজিল কোয়ার্টার ফাইনালে আপনার জাপানের সাথে খেলবে, জাপান পজিটিভ ফুটবল খেলে। এখানে যদি এই খেলাটা যদি আপনি পড়তো, ধরেন সাপোজ আপনার গানার সাথে পড়তো, আমি কিছুটা দ্বিধায় থাকতাম, কারণ টোটালি ওরা একদম নেগেটিভ ফুটবল খেলে। আপনার গানা টিমটা যদি দেখেন, গানার ফুটবল টিম যেই ফুটবলটা খেলছে, ওরা একদম লো ব্লকে খেলে, অপোনেন্টকে জায়গা দেয় না, ফিজিক্যালি স্ট্রং, এবং ব্রাজিলিয়ানরা আমরা জানি যে স্কিল এবং নান্দনিক ফুটবল পছন্দ করে। তো জাপানও কিন্তু ওই যে মানে কি বলে, হাই প্রেসিং ফুটবল। তারপরেও তাদের খেলা দেখার মধ্যে আমার মনে হয় যে এই যে পজিটিভ, আপনি একটা বললেন পজিটিভ খেলে, সেই বিষয়টা পাওয়া যায়। তো দেখা যাক হয়তো ব্রাজিলের জন্য এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার যুক্তরাষ্ট্র এবং তুরস্কর ম্যাচটাতে আমি আসতে চাইবো। যুক্তরাষ্ট্র 2 করেছে এবং তুরস্ক 3 গোলে জিতেছে। সো সেই দিক থেকে ছোট করে জানতে চাইবো এই ম্যাচটা নিয়ে। কিন্তু অনেক অনেক বেটার টিম। আর্দা গুলের গোল দেখলাম গত রাতে এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আসলে আর্দা গুল একদম ইয়াং ট্যালেন্টেড একটা খেলোয়াড়, এবং এই তুরস্ক টিমটা হয়তো গ্রুপ পর্যায়ে ভালো করেনি, লাস্ট ম্যাচটা এসে কিন্তু আমেরিকার মতো দলকে হারিয়ে দিয়েছে। এটা কিন্তু ওদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। হয়তো এখনও আমি জানি না যে থার্ড টিম হিসাবে কারা যাবে, এখানে ইকুয়েশন অনেক আছে, 8টা টিম। তো এই ম্যাচটা জিতে কিন্তু ওরা কিন্তু একটা ভালো কিছুই উপহার দিয়েছে, কারণ আমেরিকার সাথে খেলা, আমেরিকার সাথে জিতেছে, এটা কিন্তু অনেক বড়। আপনি থেকে একটু বলতে চাচ্ছিলাম যে স্বাগতিক দেশ, যদি আমরা আরেক দেশের কথা বলি, মেক্সিকো, তারা 3টি কিন্তু ম্যাচেই তারা জিতেছে। তো অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ, তারা একটি ম্যাচ হারলো। তো সেই দিক থেকে আমেরিকার, বিশেষ করে মেক্সিকোর কথা বলবো, একমাত্র দল যারা 9 পয়েন্ট নিয়ে গ্রুপে টপ হয়ে খেলছে, এবং তারা কিন্তু ফেভারিট হিসেবে এবং ভালো ফুটবলটাই দিচ্ছে। এবং আপনি 86-এর যে মেক্সিকো টিম দেখেছি, ওই ম্যাচের পর আবার ওই মেক্সিকো টিমের মধ্যে কিছুটা কি বলে কেমিস্ট্রি আছে, এবং তারা নিজের দেশে খেলছে এবং অসাধারণ ফুটবল খেলছে, এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু অপোনেন্টকে কোনো সুযোগই দিচ্ছে না। সো আমার মনে হয় মেক্সিকো খুব ভালো ভালো ফুটবল খেলছে, এবং তারা ডিজার্ভ করে। স্বাগতিক দেশ হিসেবে তো একটা অ্যাডভান্টেজ তাদের থাকে, এটা দেখুন, এটা হলো ক্রাউড। স্বাগতিক দেশ হিসেবে একমাত্র ক্রাউড, কিন্তু মাঠের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। আপনার মাঠের পারফরমেন্স করে যাচ্ছে, ওরা বেস্ট ফুটবলটাই খেলছে মেক্সিকানরা। তো আমার মনে হয় যে মেক্সিকানরা একমাত্র দল যারা 9 পয়েন্ট নিয়ে এই বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই করছে, এবং একমাত্র দল আমি মনে করি। তো এই মেক্সিকো আমার মনে হয় যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। বাহ, কারণ ওটাই এক্সপেক্ট, খেলা দেখে, ম্যাচ দেখে আমাদের ওটাই মনে হচ্ছে। আজকের একটু ম্যাচে চলে যেতে চাইবো আমি। আজকের যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, স্পেনের খেলা রয়েছে, তো সেদিক থেকে আপনার কি মনে হয়? এই ম্যাচটা যদি বলি, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে খেলা। উরুগুয়ের কিন্তু অনেকটা পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মতো, 2 পয়েন্ট নিয়ে আছে গ্রুপে। তো এই গ্রুপ থেকে যদি আপনাকে জিততে হয়, উরুগুয়েকে বেস্ট পসিবল ম্যাচ খেলতে হবে। কিন্তু উরুগুয়ের আমার কাছে মনে হয় যে একজন সুয়ারেজের অভাব, নাম্বার 9, যিনি গোল গেটার। সুয়ারেজ যাওয়ার পর কিন্তু আপনি এখন পর্যন্ত ওইরকম পারফরমেন্স চোখে পড়েনি এই উরুগুয়ে টিমে। সো আমার মনে হয় যে খেলবে স্পেনের সাথে। আমরা জানি স্পেনের ফুটবলটা কিন্তু অসাধারণ ফুটবল, এবং যেই দলটা আছে, বিশেষ করে ইয়ামাল,
কেট উইলিয়ামসের মতো খেলোয়াড় যদি প্রথম থেকে শুরু করতে পারে, তো আমার মনে হয় যে এগিয়ে রাখবেন কাকে? আমি অবভিয়াসলি স্পেনকে এগিয়ে রাখবো। স্পেনকে। আমাদের আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, সেটা হচ্ছে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে নরওয়ে। তো সেদিক থেকে ছোট্ট একটু প্রেডিকশন জানতে চাইবো। এই ম্যাচটা আর্লিং হালান্ডকে দেখার বিষয় আছে। আর্লিং হালান্ড কিন্তু গুড শেপে রেকর্ডের আছে, পর 4 রেকর্ড গোল তিনি করে করে আছে, যাচ্ছেন। 4 গোল, এবং এই নরওয়েন টিমটাও কিন্তু আপনার এই টিমটা কিন্তু অনেক ভালো একটা টিম। আপনার কোয়ালিফাই রাউন্ড থেকে শুরু করে, এবং আর্লিং হালান্ড কিন্তু অনেক গোল করেছে কোয়ালিফাইং রাউন্ডে, এবং আমরা ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু নাম্বার 9 যদি বলি 4-5 জন, তার মধ্যে ওয়ান অফ দেম। তো ওদের দলটা কিন্তু কম্বাইন্ড একটা টিম এবং হাই প্রেসিং ফুটবল খেলে। ইউরোপে থেকে ওরা যেই কোয়ালিফাই করেছে, তাদের যে ফুটবল শৈলী অনেক নান্দনিক ফুটবলের পাশাপাশি প্রেসিং ফুটবল, এবং ওদের ফিজিক্যালি ওরা অনেক ভালো। আমার মনে হয় যে তারপরেও যদি দিন শেষে খেলবে ফ্রান্সের সাথে অ্যাটাকিং সাইডে যেই ছোট্ট একটু প্রেডিকশন জানতে চাইবো বিপ্লব ভাই, কি মনে হচ্ছে এই ম্যাচটা আমি অবভিয়াসলি সিম্পলি যদি আমি অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রান্সকে এগিয়ে রাখবো। কোনো প্রেডিকশন আছে গোলের, যে ফ্রান্স আর নরওয়ে? বিকজ নরওয়ে দুর্দান্ত একটা টিম। দেখুন, আমার কাছে মনে হয় যে এটার ফ্রান্স অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, সো ফ্রান্স কিছু চেঞ্জ করতে পারে, আজকে কিছু খেলোয়াড় দেখতে পারে, সো আচ্ছা, changes একটু থাকতে ওই পারে। হিসেবে Okay. আমি মনে করি যে এই ম্যাচটা ড্র হতে পারে। কেন হতে জানি আমার পারে। কাছে মনে হয় ড্র হতে পারে। অসংখ্য ধন্যবাদ। দেখা যাক, আমরা আসলে ম্যাচটি দেখলেই বুঝতে, বাট যতটুকু বুঝতে পারছি খুবই মানে এক্সাইটিং একটা জি, ম্যাচ exciting হচ্ছে, match। এন্টারটেইনমেন্টে ভরপুর আমরা একটা জি, ম্যাচ দেখতে যাচ্ছি। জি। আজকে দুটো ম্যাচই কিন্তু খুব বেশ হাই ভোল্টেজ ম্যাচ। তো বিপ্লব ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, টানটান উত্তেজনা আর মাঠের চুল চেরা বিশ্লেষণ দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। ফুটবল বিশ্বকাপের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়, কারা হাসে শেষ হাসি, তা জানতে চোখ রাখুন আমাদের আগামীকালের পর্বে। দেখা হবে ঠিক আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর হ্যাঁ, বিশ্বকাপের সব খবর লাইভ আপডেট পেতে সবসময় আরটিভি অনলাইন এবং ডিজিটালসের সঙ্গেই থাকুন।